দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে ভিডিও দেখছেন গতকালকের ভিডিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এলাকা একেবারে পাড়া কালীঘাট, তার সামনে যে বড় রাস্তা, সেখানে রাস্তায় শুয়ে এইভাবেই বিক্ষোভ দেখালেন। কারা বিক্ষোভ দেখালেন? না, যারা এসএসসির মেরিট লিস্টের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, ওয়েটিং লিস্টে রয়েছেন, কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না। 2016 সাল থেকে অপেক্ষা। বুঝতে পারছেন, একটা গভর্নমেন্টের বয়স 2016 থেকে 21 সাল, এখনও তাদের নিয়োগ হচ্ছে না। বিভিন্ন সময় তারা মুভমেন্ট করেছেন, কখনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে হ্যাঁ নিয়োগ করা হবে, কিন্তু হচ্ছে না। আবারও নির্বাচন ঘোষণা হয়ে গেল, এখন তো পুরোটাই হাত তুলে দিচ্ছে সরকার, এটুকু বলা যায়। ফলে এবার আমরা দেখলাম একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা গতকাল বিক্ষোভ দেখালেন, রাস্তার উপরে শুয়ে পড়লেন এবং তাদের হাতে কাগজের থালা। মানে বলতে চাইছেন আমরা খাবার চাই, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা চাকরি পেতে পারি, আমরা চাকরি প্রার্থী, কিন্তু আমাদের চাকরি হচ্ছে না। তা বলে কি কারো হচ্ছে না? হচ্ছে। ব্যাকডোর দিয়ে হচ্ছে, এসএমএসে ডেকে নিয়ে হচ্ছে। যার র্যাঙ্ক দূরে তাদের চাকরি হয়ে যাচ্ছে, যারা যোগ্যতার ভিত্তিতে সামনের দিকে রয়েছেন তাদের চাকরি হচ্ছে না। বিকাশ ভবনের সামনে গত 30শে জানুয়ারি থেকে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন, কোনো সুরাহা হয়নি, কারো কোনো কর্ণপাত নেই। তাই জন্যে গতকাল তারা একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় গিয়ে এইভাবে রাস্তায় শুয়ে পড়লেন। এরাই আগামী দিনের শিক্ষক। চাকরি পেতে তাদেরকে কিভাবে আন্দোলনটা করতে হচ্ছে আর কি মানসিকতা থাকবে এরপর। শিক্ষক চাকরি এটা পাওয়ার জন্যে পরীক্ষা দিয়ে মেধা তালিকাভুক্ত হয়েও যেভাবে কাগজের থালা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, এবং যেখানে তারা অবস্থান করছিলেন বিকাশ ভবনের সামনে, সেখানে কারো কোনো পাত্তা নেই, বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে ধর্ণা দিতে, রাস্তায় শুয়ে পড়তে, আবার তাদেরকে পুলিশ দিয়ে গাড়িতে তুলে নিয়ে রাস্তা ফাঁকা করা হচ্ছে। এই তো হচ্ছে রাজ্যের চাকরি ব্যবস্থা, কর্মসংস্থান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় মুখ করে বলেন বিভিন্ন জায়গাতে এই রাজ্যের দারিদ্রতা 40% কমিয়ে দিয়েছি। বেকারত্ব আর দারিদ্রতা দুটো কিন্তু শব্দ ব্যবহার করেন, তো সেটা তিনি তার মতো করে শব্দের জাগলারি হয়তো তিনি ইউজ করছেন, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, তিনি যে এত কথা বলছেন, তার বাড়ির সামনে এইভাবে রাস্তায় শুয়ে পড়ে কাগজের থালা নিয়ে এইভাবে ধর্ণা। কারা? না, হবু শিক্ষক, যারা চাকরি করতে চান, যারা পরীক্ষা দিয়েছেন, তালিকাভুক্ত হয়েছেন, তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ তাদেরকে চাকরিটা নিয়োগটা করা হবে, হয়নি। আমি সব দেখাবো ভিডিও, মুখ্যমন্ত্রী কি কথা দিয়েছিলেন। আজকে তারা বলছেন যে আমাদেরকে 2019-এর লোকসভা নির্বাচনের আগে আমরা যখন অবস্থান করছিলাম প্রেস ক্লাবের সামনে, তখন তো মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে বলেছিলেন যে আমরা নির্বাচনে নির্ঘণ্ট যেহেতু হয়ে গেছে, এখন কিছু করতে পারছি না, আমরা তারপরে করব। 19 থেকে 21 এতগুলো সময় চলে গেল, এতগুলো মাস চলে গেল, এখনো তার সময় হয়ে ওঠেনি। দর্শক, আপনাদের মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে যে আদি গঙ্গা রয়েছে, সেখানে গত সরস্বতী পুজোর দিনে যারা মানে ভাতাহীনভাবে শিক্ষার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, যাদেরকে যুক্ত করা হয়েছে, তারা কিন্তু গঙ্গাতে নেমে প্রতিবাদ করেছিলেন যে আমাদের বিষয়টা ভাবা হোক। মুখ্যমন্ত্রী যেহেতু কোথাও শুনছিলেন না, তাই তারা গঙ্গাতে নেমে পড়েছিলেন, আদি গঙ্গাতে নেমে পড়েছিলেন, কোমর জলে গলা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছিল এবং তার ভীষণ নিন্দা হয়েছে। তাতে লাভটা কি হয়েছে? কাজটা কিছু হয়েছে? কাজটা সে অর্থে কিছুই হয়নি। কি কাজটা হয়েছে? আর যাতে কেউ মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ক্ষোভ বিক্ষোভ দেখাতে না পারেন, তার জন্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গতকাল যারা রাস্তায় এইভাবে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন, তারা যাতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি, একেবারে কাছাকাছি যেতে না পারেন, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নিজেকে সেফ রাখার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছু হয়নি।
আমি আজকে এই খবরে ঢুকলাম এই জন্যেই, কারণ মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলে থাকেন, যারা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি মানে চিট চিট চিট। আমরা যেটা প্রতিশ্রুতি দিই আমরা সেটা করি। আমাদের মনে থাকবে এই বক্তব্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় দিয়েছেন। আমি তবুও আপনাদেরকে স্মরণ করার জন্য প্রথমে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা ইদানিংকালে তিনি যেটা দিয়েছিলেন সেটা প্রথমে শোনাবো, তারপর আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই চাকরি প্রার্থীদের কাছে গিয়ে 2019 সালে লোকসভা নির্বাচনের সময় সেটাও শোনাবো। প্রথমে শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলেন যে যারা প্রতিশ্রুতি দেন তারা কিন্তু চিট করেন, আমরা কিন্তু প্রতিশ্রুতি দিই না, যেটা করতে পারি সেটাই কিন্তু বলি মানুষকে। মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষ কখনো বিশ্বাসঘাতক হতে পারে না, প্রতারক হতে পারে না, প্রতারণা করতে পারে না, বঞ্চনা করতে পারে না, লাঞ্ছনা করতে পারে না, কুকথা, অকথ্য, অসত্য এসব কথা বলে, মিথ্যে কথা বলে ভোট আমরা নিই না। যা বলবো তাই করব, যা বলবো না তা করব না, এটা হচ্ছে আমাদের শপথ। যা বলবো তাই করব, এটাই হচ্ছে আমাদের শপথ, যেটা করতে পারবো না সেটা বলবো না। এবার কি বলেছিলেন এই যারা গতকাল একেবারে তার পাড়ার সামনে, বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন, যখন প্রেস ক্লাবের সামনে 2019 লোকসভা নির্বাচনের সময় যখন তারা সেখানে অবস্থান করছিলেন, সেই সময় তাদের কাছে গিয়ে কি বলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার সামনে কি বলে এসেছিলেন সেটা আপনাদেরকে একবার শোনাই। এবং এর জন্য যদি ওয়ান টাইম কোনো একটা স্পেশাল কিছু একটা চিন্তা ভাবনা করা যায়, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি এটুকু বলতে পারি যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি যতটা পারবো সহানুভূতি দিয়ে এবং সুযোগ দিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যাতে আপনাদের প্রবলেমটা সলভ হয়। আমি আপনাদের কাছে এটা বলতে এসেছি এবং এটা বলতে এসেছি যে আপনারা অনেক কষ্ট করছেন, রাস্তায় পড়ে আছেন, ঝড় জলের দিন এতদিন পড়েছেন আপনারা। আমি আপনাদের কাছে আবেদন করব যে যদি আপনারা মনে করেন, আপনাদের বিশ্বাস থাকে, এমনিতে ধরুন আপনাদের একটা কিছু করলেন, কোর্টে একটা চ্যালেঞ্জ হয়ে গেল, তাদের কিন্তু লাভ হবে না। এমন কিছু করতে হবে যেটা পলিসি করে করতে হবে। সেই পলিসিটা আপনারা যদি কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হওয়ার আগে আমায় বলতেন, তাহলে আমি একটা ডেকে কথা বলে নিয়ে করে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখন হাত পা বাঁধা কোড অফ কন্ডাক্টের জন্য, জুন মাসের প্রথম উইকে আমি পার্থনাকে বলবো যে আপনাদের প্রবলেমটা দেখে হাউ টু শর্ট ইট আউট। 23শে মে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাবে, কোড অফ কন্ডাক্ট ওভার হয়ে যাবে। ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই 7-10 দিন ওদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। সেই সুযোগটা আপনারা আশা করি দেবেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে অফিসারদের লেভেলেও যেমন 5 জন আছে, স্টুডেন্টদের লেভেলেও 5 জনকে নিয়ে নিন। না 5 জনকে নিয়ে নিন, তাহলে কি হবে, তাহলে সবাই সবারটা বুঝতে পারবে। 5 জনকে নিয়ে কমিটি হয়েছিল, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে লোকসভা নির্বাচনে, তাই করতে পারলাম না। কিন্তু লোকসভা নির্বাচন তো 2019-এ হয়েছে, তার রেজাল্ট বের হয়েছে, তারপর আবার বিধানসভা নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। মাঝখানে এতটা সময় তিনি পেলেন না এটাকে সমাধান করার। আর উনি কি বললেন যে 5 জনকে নেওয়া হোক, নিয়ে কমিটি করে সমাধান করা হোক। কি সমাধান করবেন? একটা সরকারি নিয়োগ প্রক্রিয়া চলছে থাকা সিস্টেমে এটা কি মিটিং হচ্ছে, সালিসি মিটিং নাকি? কি হয়েছে জানেন? যেটা অভিযোগ, যে 5 জনকে নিয়ে কমিটি গড়া হয়েছিল, যাদের র্যাঙ্ক আরো অনেকটা পিছনের দিকে ছিল, যারা ওখানে অবস্থান করছিলেন, তাদেরকে ডেকে ডেকে চাকরি দিয়ে তাদের মানে নেতৃত্বের মাথাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। যারা মুভমেন্ট করছিলেন তাদের 4-5 জনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, যেটা অভিযোগ তাদের 4-5 জনকে চাকরি দিয়ে পুরো তাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাকিরা রাস্তাতেই রয়ে গেছেন, তাদের চাকরি হয়নি। ওই যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে তুলে চাকরিটা SMS-এ ডেকে তাদেরকে গোপনে চাকরিটা দিয়ে দেওয়া হয়েছে। এটাই সমাধান করেছেন। এই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা কথা বলবে তাদের মুখটাকে বন্ধ করতে হবে, তাদেরকে সুবিধা পাইয়ে দিতে হবে। এরকম বহু অভিযোগ, এই যে বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়, মুভমেন্ট হয়, তাদের মাথাগুলোকে কবজা করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার। তাদেরকে চুক্তি করে, তাদেরকে সুবিধা পাইয়ে দিয়ে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া, এটাই হচ্ছে নতুন পলিসি এই সরকারের বা রাজ্যের শাসক দলের। সেটাই হয়েছে।
গতকাল যারা অভিযোগ করেছেন এই একটা মারাত্মক অভিযোগ তারা করছেন যে সেই 5 জনকে তাদের পেছনে থাকা র্যাঙ্কে অনেক পেছনে থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি দিয়ে তাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই যে সত্যি স্বচ্ছভাবে নিয়োগ হোক, কেন আমরা চাকরি পাবো না? মমতা বন্দ্যোপাধ্যায় মানে শুধু বলছেন আমরা বিনামূল্যে চাল দিচ্ছি, গম দিচ্ছি, ব্যাস বিনামূল্যে চাল দিচ্ছি, গম দিচ্ছি, এটাই উন্নয়ন? এটা ভিক্ষা। এ তো যে যিনি চাকরি করবেন, যিনি চাকরি পাবেন, তিনি তো চাল গম কিনে খেতে পারবেন না। চাকরি নেই, শুধু বিনামূল্যে চাল দিচ্ছি, গম দিচ্ছি, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, বাস আমাকে আবার সরকারে আনো। আমি জানি না বাংলার মানুষ কিভাবে এটাকে রিয়াক্ট করবে। দর্শক, আমি শুধু আপনাদেরকে একটা ভিডিও আর একটা দেখাতে চাই এই চাল গম দেওয়ার ক্ষেত্রে। সেটা নিয়েও বিস্তর অভিযোগ যে ধরনের আটার প্যাকেট দেওয়া হয়, যে ধরনের গম দেওয়া হয়, খাওয়া যায় না, তাকে আবার ধুয়ে মুছে সব খেতে হয়। সেখানেও গড়বিল, সেখানেও কত টাকা চলে যাচ্ছে আর এত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। তার একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি সেটা দিয়ে শেষ করব। আমরা হুগলির খানাকুল এলাকার আমরা একটা ভিডিও, যেটা অলরেডি বিভিন্ন জায়গাতে ছড়িয়েছে, সেই ভিডিও দেখাতে চাই যে এই বিনামূল্যের দেওয়া শুধু গম চাল নিয়ে এত কথা বা কার্যত অহংকার দেখানো এই সরকারের, সেটা অ্যাকচুয়ালি কি, তার একটা ছোট্ট নজির দেখি আমাদের এই প্রোগ্রাম শেষ করব। নমস্কার বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে আরামবাগ, খানাকুল 202 বিধানসভার অন্তর্গত ঠাকুরানী চক অঞ্চলের আমি বাসিন্দা। আজ যে রাজ্য সরকার বলছে যে আমরা সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছি, তাই আমি একজন ব্যক্তির কাছ থেকে রেশনের গম মানে গেহু দেখলাম যে গেহুটা, আপনারাও দেখুন গেহুটার মধ্যে কি আছে। দেখুন এটা কি গেহু? গেহু হচ্ছে তো আমার মনে হয় মাটি বেশি, কাঁকড় বেশি। দেখুন এটা খাবার মতন কোনো মানুষের, সাধারণ মানুষের? গরিব বলে কি এতই খারাপ? তাই যে ব্যক্তি নিয়ে যাচ্ছিল, তো সেই ব্যক্তির কাছে আমি জিজ্ঞাসা করলাম এটা কোনখান থেকে দিয়েছে। বললো রেশন দোকান থেকে নিয়ে আসছে, রেশন করে। হ্যাঁ, আমাদের ডিলারের কাছে গেলাম, আমি বললাম এরকম ময়লা মাটি আবর্জনা মিশন আছে কেন? বললো এটা তো আমরা তো করি না, এটা আসছে যেখান থেকে বস্তাতে এই আবর্জনা মিশন আছে, আমরা তাই সেই মালটা দিচ্ছি, তোমরা নিয়ে যাও, ধুয়ে পরিষ্কার করে একে কোটার জন্য নিয়ে যাবে কোটা কলেতে। তো আমি দেখে বললাম যে তো এরকম তো এত নোংরা জিনিস তো ব্যবহার করা যাবে না। বললো তো আমরা তো দিচ্ছি না, আমাদেরকে যেটা আসছে সেটাই আমরা তোমাদেরকে দিচ্ছি এখান থেকে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। দেখবেন এটা কি। জাস্ট একটা উদাহরণ দেখালাম দর্শক। গমের সঙ্গে মাটি কাঁকড় মিশিয়ে দেওয়া হচ্ছে, মানে একটা বস্তাতে কত মাটি কাঁকড় মিশিয়ে দিয়ে তার ওজনটা মানে অল্প দিয়ে সেখানে মাটি কাঁকড় দিয়ে মেকআপ দেওয়া হচ্ছে। এখানেও সেই কাটমানি। কি বলবো দর্শক, আমি আর এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা যেতে চাইছি না। আমরা প্রথমে যে বিষয়টা দেখালাম এবং শেষের অংশ, আপনাদের যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।